আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলে সিজ্জিল, খাইবার, শেখান, কদর, ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইরানের। ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে 5 জন গ্রেপ্তার। পারমাণবিক সক্ষমতার রকেট লঞ্চারের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হতে পারে, মার্কিন জ্বালানি মন্ত্রী। ড্রোন প্রতিরক্ষা সহায়তার বিনিময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অর্থ ও প্রযুক্তি চায় ইউক্রেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক অত্যন্ত সুপরিকল্পিত এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার পর থেকে পুরো আন্তর্জাতিক মহলের নজর এখন এই অঞ্চলের দিকে নিবদ্ধ হয়েছে, যেখানে ইরান তাদের সামরিক শক্তির এক বিশাল প্রদর্শনী হিসেবে সিজ্জিল, খাইবার, শেহাব, কদর এবং ইমাদের মতো অত্যন্ত অত্যাধুনিক ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা সামরিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। আপনারা যারা আন্তর্জাতিক সামরিক প্রযুক্তি নিয়ে খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে সিজ্জিল একটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক মিসাইল, যা অত্যন্ত দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং রাডার ফাঁকি দেওয়ার ক্ষেত্রে এটি বিশেষ সক্ষমতা রাখে। অন্যদিকে খাইবার এবং ইমাদ ক্ষেপণাস্ত্রগুলো তাদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্ভুলতার জন্য বিশ্বব্যাপী পরিচিত, যা এই সংঘাতের মাত্রাকে এক নতুন এবং জটিল রূপ দিয়েছে। এই ধরনের হাইটেক অস্ত্রের ব্যবহার প্রমাণ করে যে আঞ্চলিক উত্তেজনা এখন আর কেবল রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি সুসংগঠিত সামরিক কৌশলের রূপ নিয়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই ঘটনার পর গ্লোবাল মার্কেট বা বিশ্ব অর্থনীতিতেও এর একটি বড় প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম এবং আন্তর্জাতিক সাপ্লাই চেনের উপর এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ মধ্যপ্রাচ্য হল বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল এবং সেখানে যে কোনো ধরনের অস্থিতিশীলতা মানেই পুরো বিশ্বের অর্থনীতিতে তার একটি চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক প্রভাব পড়া। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত এই পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে এবং সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে গ্রাউন্ড রিয়ালিটি বা বাস্তব পরিস্থিতি বলছে যে দুই দেশের মধ্যকার এই দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন প্রত্যক্ষ সামরিক উত্তেজনায় রূপ নিয়েছে, যার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা এবং মানবিক দিকগুলো চরম হুমকির মুখে পড়েছে। বাহরাইনে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি বড়সড় ঘটনা ঘটেছে, যেখানে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 5 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা গোয়েন্দা বাহিনী, যা এই অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং রাষ্ট্রগুলোর মধ্যকার পারস্পরিক আস্থার সংকটকে আরও একবার প্রকাশ্যে নিয়ে এসেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী এই গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সুসংগঠিত নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছিল এবং তারা রাষ্ট্রের অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল তথ্য পাচার করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যা শুধু বাহরাইন নয় বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য একটি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারত। বাহরাইন এবং ইরানের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিকভাবেই বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে এবং এই নতুন ঘটনা সেই কূটনৈতিক সম্পর্কে আরও ফাটল ধরাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিশেষ করে এমন এক সময়ে যখন পুরো মধ্যপ্রাচ্য একটি অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। গুপ্তচর বৃত্তির এই ঘটনাগুলো প্রমাণ করে যে আধুনিক যুগে সংঘাত শুধু সরাসরি যুদ্ধক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সাইবার স্পেস, গোয়েন্দা নজরদারি এবং অভ্যন্তরীণ নেটওয়ার্ক হ্যাক করার মাধ্যমে এক ধরনের ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার প্রতিনিয়ত চলে আসছে, যেখানে প্রতিটি দেশ তাদের নিজস্ব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বাধ্য হচ্ছে। বাহরাইন সরকারের এই পদক্ষেপকে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর একটি বড় সাফল্য হিসেবে দেখা হলেও এটি আন্তর্জাতিক মানবাধিকার এবং আইনি প্রক্রিয়াগুলোর স্বচ্ছতার বিষয়েও বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে রাষ্ট্রপক্ষ নিশ্চিত করেছে যে পুরো প্রক্রিয়াটি তাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনেই পরিচালিত হবে। এই অঞ্চলে অবস্থানরত অন্যান্য দেশগুলো, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই ঘটনাটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ বাহরাইনের যে কোনো ধরনের অস্থিতিশীলতা পুরো জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিলের দেশগুলোর অর্থনীতি এবং নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলতে সক্ষম। তাই তারা সম্মিলিতভাবে এই ধরনের বিদেশি হস্তক্ষেপ রোধে নতুন করে কৌশল নির্ধারণ করতে পারে।
এশিয়ায় নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি করেছে উত্তর কোরিয়া, যারা সম্প্রতি তাদের পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অত্যন্ত অত্যাধুনিক সুপার লার্জ মাল্টিপল রকেট লঞ্চারের একটি সফল পরীক্ষা চালিয়েছে, যা দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য একটি নতুন এবং শক্তিশালী কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই রকেট লঞ্চারগুলো সাধারণ আর্টিলারি সিস্টেমের মতো নয়, বরং এগুলো থেকে অত্যন্ত দ্রুতগতিতে একাধিক শক্তিশালী প্রজেক্টাইল ফায়ার করা সম্ভব, যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। আর এর মানে হল উত্তর কোরিয়া এখন স্বল্প এবং মাঝারি দূরত্বের লক্ষ্যবস্তুতে অত্যন্ত কম সময়ের মধ্যে ব্যাপক মাত্রায় আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। পিয়ংইয়াংয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের মতে এই পরীক্ষাটি তাদের নিজস্ব আত্মরক্ষা এবং জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার একটি রুটিন পদক্ষেপ মাত্র, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে এটি মূলত বিশ্ব সম্প্রদায়ের প্রতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি একটি কড়া বার্তা দেওয়ার কৌশল, যাতে তারা উত্তর কোরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। কিম জং উনের নেতৃত্বাধীন প্রশাসন গত কয়েক বছরে তাদের সামরিক প্রযুক্তির যে অভাবনীয় উন্নয়ন ঘটিয়েছে তা সত্যিই পুরো বিশ্বের সামরিক বিজ্ঞানীদের অবাক করেছে। কারণ এত কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও তারা কিভাবে এই ধরনের হাইটেক সমরাস্ত্র তৈরি করছে তা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর গবেষণার শেষ নেই। এই পরীক্ষার পরপরই দক্ষিণ কোরিয়া এবং জাপান তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে জরুরি সামরিক বৈঠক সম্পন্ন করেছে, কারণ এই ধরনের রকেট লঞ্চারগুলো তাদের সীমান্ত বা উপকূলীয় অঞ্চলগুলোর জন্য যে কোনো সময় বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছে যে এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থী, কিন্তু উত্তর কোরিয়া বরাবরের মতোই এই ধরনের সমালোচনাকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আশাব্যঞ্জক মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে ইরান এবং এর সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চলমান সংঘাত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সমাপ্ত হতে পারে বা অন্ততপক্ষে একটি স্থিতিশীল যুদ্ধবিরতির পর্যায়ে পৌঁছাতে পারে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে একজন জ্বালানি মন্ত্রী কেন একটি সামরিক বা ভূরাজনৈতিক সংঘাত নিয়ে মন্তব্য করছেন। এর পেছনের মূল কারণটি হল গ্লোবাল এনার্জি মার্কেট বা আন্তর্জাতিক জ্বালানি বাজার, কারণ মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সংঘাত সরাসরি গ্লোবাল অয়েল সাপ্লাই চেইনকে ব্যাহত করে এবং এর ফলে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে থাকে, যা যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ অর্থনীতির দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং মূল্যস্ফীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। মার্কিন প্রশাসন বর্তমানে পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, যেখানে তারা কাতার, মিশর এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, যাতে এই সংঘাত আর দীর্ঘায়িত না হয় এবং গ্লোবাল সাপ্লাই চেইন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। জ্বালানি মন্ত্রীর এই বক্তব্য ইঙ্গিত দেয় যে হয়তো ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিতে এমন কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে যা সাধারণ মানুষের বা মিডিয়ার এখনও অজানা, এবং উভয় পক্ষই সম্ভবত যুদ্ধের অর্থনৈতিক এবং কৌশলগত ব্যয়ভার বহন করতে করতে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি সম্মানজনক প্রস্থান বা এক্সিট স্ট্র্যাটেজি তাদের উভয়ের জন্যই লাভজনক হবে। তাছাড়া সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইভেন্ট রয়েছে, যার কারণে পশ্চিমা বিশ্ব চাইছে যত দ্রুত সম্ভব এই অঞ্চলের পরিস্থিতি শান্ত করতে, অন্যথায় বিশ্ব অর্থনীতি একটি গভীর মন্দার দিকে ধাবিত হতে পারে, যা কোনো দেশের জন্যই ভালো ফল বয়ে আনবে না। ইউরোপের দেশ ইউক্রেন তাদের নিজস্ব উদ্ভাবিত ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তির সহায়তার বিনিময়ে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো থেকে আর্থিক ও উন্নত প্রযুক্তিগত সহায়তা পাওয়ার জন্য একটি নতুন ধরনের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে। গত কয়েক বছর ধরে চলমান সংঘাতের কারণে ইউক্রেন ড্রোনের ব্যবহার এবং অ্যান্টি ড্রোন টেকনোলজি বা ড্রোন বিধ্বংসী ব্যবস্থা তৈরিতে অভাবনীয় দক্ষতা অর্জন করেছে, কারণ তাদেরকে প্রতিনিয়ত শত্রুপক্ষের শত শত ড্রোনের হামলা থেকে নিজেদের আকাশসীমা রক্ষা করতে হয়েছে, যার ফলে তাদের ইঞ্জিনিয়াররা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সিগন্যাল জ্যামিংয়ের মতো প্রযুক্তিগুলোতে রীতিমতো মাস্টার বা বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশ, বিশেষ করে যাদের বিশাল তেল শোধনাগার বা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তারা ইদানিং বিভিন্ন নন স্টেট অ্যাক্টর বা সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলার হুমকিতে ভুগছে, যা তাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য এক বিশাল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সুযোগটিকেই কাজে লাগাতে চাইছে কিয়েভ প্রশাসন। তারা মূলত একটি বার্টার বা বিনিময় প্রথা চালু করতে চাইছে, যেখানে ইউক্রেন তাদের
তাদের এই রিয়াল ওয়ার্ল্ড টেস্টেড বা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ড্রোন প্রতিরক্ষা জ্ঞান ও প্রযুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে শেয়ার করবে এবং এর বিনিময়ে তারা সেই দেশগুলো থেকে তাদের নিজস্ব অর্থনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ডিং এবং আধুনিক সেন্সর বা রাডার প্রযুক্তি গ্রহণ করবে। এটি আন্তর্জাতিক সম্পর্কের একটি ক্লাসিক উদাহরণ, যেখানে দুটি ভিন্ন অঞ্চলের দেশ তাদের নিজস্ব সমস্যা সমাধানের জন্য একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার চেষ্টা করছে, যা প্রথাগত অস্ত্র কেনাবেচার ধারণাকে পুরোপুরি বদলে দিচ্ছে এবং প্রযুক্তি বিনিময়ের এক নতুন দিগন্ত উন্মোচন করছে। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের এই প্রস্তাব যদি সফল হয় তবে তা মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষাকে যেমন এক নতুন উচ্চতায় নিয়ে যাবে,